Джумхурия Исламии Иран по Кудрат. В этом году в состав военно-морского флота пополнили ইসলামাবাদের রুদ্ধদ্বার বৈঠক। ভেতরে ছিল চাপা উত্তেজনা ও কঠিন হিসাব নিকাশ, আর বাইরে ছিল বিশ্বজুড়ে বাড়তে থাকা অপেক্ষা। কিন্তু শেষ পর্যন্ত আলোচনা ভেঙে যায়। কোনো চুক্তি নয়, কোনো সমাধান নয়, খালি হাতেই ফিরে যায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। আর ঠিক সেই মুহূর্তেই বদলে যেতে থাকে বিশ্ব রাজনীতির দৃশ্যপট। ইরানের পাশে দাঁড়ায় রাশিয়া। оставаться уникальными и единственными в своем роде. মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ ছাড়ার কিছুক্ষণ পরই সামনে আসে নতুন এক কূটনীতিক মোড়। ব্যর্থ আলোচনার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। আর এই ঘটনাকে ঘিরেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা সমালোচনা। আরএফএল SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ অ্যান্ড ফিটিংস। ইরানের প্রেসিডেন্টের দপ্তর জানায়, দুই নেতা সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, আন্তর্জাতিক উত্তেজনা এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই আলোচনা অনুষ্ঠিত হয় পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক ব্যর্থ হওয়ার পরপরই। বিশ্লেষকদের মতে রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা বজায় রেখেছে এবং অস্ত্র বিনিময়ের পাশাপাশি স্যাটেলাইট সহায়তাও দিয়ে আসছে। তবে এখন পর্যন্ত রাশিয়া সরাসরি এই সংঘাতে জড়ায়নি। এদিকে আলোচনায় ব্যর্থতার পর ডোনাল্ড ট্রাম্প আবারও কড়া বার্তা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে এবং উপযুক্ত মুহূর্তে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্প জানান, মার্কিন সামরিক বাহিনী লকড অ্যান্ড লোডেড অবস্থায় রয়েছে এবং সময় হলে ইরানকে শেষ করা হবে। এই মন্তব্য এসেছে পাকিস্তানে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনায় সমঝোতা না হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই। একই বার্তায় ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করার সব জাহাজের উপর অবরোধ আরোপের প্রক্রিয়া শুরু করবে। তিনি বলেন, হরমুজ প্রণালীতে যে কোনো জাহাজের প্রবেশ বা প্রস্থান ঠেকাতে মার্কিন বাহিনী কাজ শুরু করবে। সব মিলিয়ে একদিকে ব্যর্থ আলোচনা, অন্যদিকে রাশিয়ার সঙ্গে ইরানের ফোনালাপ, আর তৃতীয় দিকে যুদ্ধের ছায়া। কোন দিকে এগোচ্ছে বিশ্ব? প্রশ্ন এখন সেটাই। We'll see what happens. Look, regardless, we win. কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে রণক্ষেত্রে কামানের গর্জন থেমেছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো ধোঁয়ার বদলে উঠছে সংঘর্ষ বিরতির সাদা পতাকা। কিন্তু এই আপাত শান্তির আবহেও একটি প্রশ্ন এখন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে। ইরান কি সত্যি এই যুদ্ধে জয়ী হয়েছে, নাকি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় এক মরিয়া আস্ফলন করছে সাবেক পারস্য? 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েল ও আমেরিকার যৌথ বাহিনীর আক্রমণে ইরান কার্যত তার মেরুদণ্ড হারিয়েছে। যুদ্ধের প্রথম দিনেই তেহরানের গোপন বাংকারের নিখুঁত নিশানায় আঘাত হানে সুপার পাওয়ারদের যুদ্ধবিমান। সেই হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুধু রাজনৈতিক নেতৃত্বই নয়, খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ প্রভাবশালী কমান্ডাররাও ওই রাতেই ইতিহাসের পাতায় তলিয়ে যান। সামরিক বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধের ইতিহাসে কোনো দেশের শীর্ষ নেতৃত্বকে এভাবে এক রাতে নিশ্চিহ্ন করে দেওয়ার ঘটনা বিরল। খামেনির মৃত্যুর পর তেহরান যখন শোকে স্তব্ধ, ঠিক তখনই আমেরিকার টর্পেডো ধ্বংস করে দেয় ইরানের গর্বের রণতরী IRIS দেনা। সমুদ্রের অতলে তলিয়ে যায় 80 জনেরও বেশি নৌসেনার প্রাণ। পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ হারানোর সেই শুরু। যুদ্ধের বিভীষিকা এখনও শেষ হয়নি। মার্চ মাসের মাঝামাঝি সময় প্রাণ হারান সাবেক স্পিকার আলী লারিজানি এবং বাশিস বাহিনীর প্রধান গোলাম রেজা সোলাইমনি। একের পর এক জেনারেল এবং নীতি নির্ধারকদের হারিয়ে ইরান তখন লক্ষ্যহীন এক নৌকার মতো দুলছিল। রণকৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর রক্ষক আলী রেজা তাংসিরির মৃত্যু তেহরানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয়। সবচেয়ে রহস্যময় বিষয় হয়ে দাঁড়িয়েছে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অবস্থান। বাবার মৃত্যুর পর তিনি দায়িত্ব নিলেও আজ পর্যন্ত তাকে প্রকাশ্যে দেখা যায়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি তিনি পঙ্গু হয়ে কোমায় রয়েছেন। যদিও ইরান এই দাবি অস্বীকার করেছে, কিন্তু তার অনুপস্থিতি নেতৃত্বের সংকটের দিকেই আঙুল তুলছে।
প্রশ্ন উঠছে, যে দেশের মাথা নেই সে দেশ যুদ্ধে যেতে কিভাবে? পরিকাঠামোগত দিক থেকে ইরান এখন এক ধ্বংসপুরী। তেহরানের সংযোগকারী দীর্ঘতম সেতু B1 থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্স কিছুই বাদ যায়নি আমেরিকার মিসাইল থেকে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে পরমাণু গবেষণা কেন্দ্রগুলোতে। বছরের পর বছর ধরে তিল তিল করে গড়ে তোলা নিউক্লিয়ার পরিকাঠামো এখন স্রেফ ভাঙাচোরা সিস্টেমের স্তূপ। অর্থনৈতিক মানচিত্রেও নেমে এসেছে অন্ধকার। ইরানি মুদ্রা রিয়ালের মান এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। $1 দাম ঠেকেছে প্রায় 13 লক্ষ রিয়ালে। মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের দহনে সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যুদ্ধের খরচ মেটাতে এবং অর্থনীতি সচল রাখতে এখন হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজ প্রতি $20 লক্ষ তোলা বা টোল আদায়ের মতো মরিয়া পথ বেছে নিয়েছে IRGC। এত ক্ষয়ক্ষতির পরও কেন একদল বিশ্লেষক ইরানকে বিজয়ী বলছেন? তাদের যুক্তি হল, আমেরিকার মতো মহাশক্তিধর দেশের সামনে ইরান মাথা নত করেনি। আত্মসমর্পণের বদলে তারা পাল্টা আঘাত এনেছে। এমনকি 2টি মার্কিন F-15 স্ট্রাইক ইগল জেট ভূপাতিত করে IRGC বিশ্বকে চমকে দিয়েছিল। শত্রু সীমানার ভেতরে পাইলটদের খুঁজে বের করতে আমেরিকার যে নাকানি চুবানি অবস্থা হয়েছিল, তাকেই ইরানের নৈতিক জয় হিসেবে দেখছেন অনেকে। অন্যদিকে পাকিস্তানে আয়োজিত শান্তি বৈঠকে ইরান যে 10 দফা শর্ত রেখেছে তা অত্যন্ত সাহসিকতার পরিচয় দেয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিতিতে এই আলোচনা থেকে কোনো চূড়ান্ত চুক্তি না আসলেও ইরান বুঝিয়ে দিয়েছে তারা ধ্বংস হতে পারে, কিন্তু নিঃশেষ হয়নি। এই চারিত্রিক দৃঢ়তাকেই তাদের সমর্থকরা বিজয় বলে অভিহিত করেছেন। বহুল আকাঙ্ক্ষিত শান্তি আলোচনা ভেস্তে গেছে। ইরান ও যুক্তরাষ্ট্র এখনও নিজ অবস্থানে অনড়। তাই কোনো চুক্তি ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করেছেন দুই দেশের প্রতিনিধি দল। এই পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, একটি চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব উপস্থাপন করেছিলেন তারা। সেই সুযোগ হাতছাড়া করেছে ইরান। নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরানও। ইরানের প্রতিনিধি দলের ভাষ্য, আলোচনায় তাড়াহুড়ো করতে মোটেও আগ্রহী নয় ইরান। বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। ইরানি গণমাধ্যমের তথ্য মতে তারা যুক্তিসঙ্গত প্রস্তাব দিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র যেমন যুদ্ধে ভুল হিসাব করেছিল, তেমনি আলোচনাতেও একই ভুল করছে। একই সঙ্গে ইরান সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যৌক্তিক চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত হরমুজের পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না। ইরানি প্রতিনিধি দলের ঘনিষ্ঠ সূত্রগুলো আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র আলোচনা স্থল ত্যাগের অজুহাত খুঁজছিল এবং এখন সিদ্ধান্ত নেওয়ার দায় তাদের উপরই বর্তায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এক বৈঠকেই চুক্তি হবে এমন প্রত্যাশা অবশ্য মোটেও বাস্তবসম্মত নয়। তার ভাষায়, 40 দিনের যুদ্ধের পর অবিশ্বাস ও সন্দেহের পরিবেশ নিয়ে যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে, সেখানে এত দ্রুত সমঝোতা না হওয়াটাই স্বাভাবিক। তিনি আরও বলেন, আলোচনার সফলতা নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ মেনে নেওয়ার উপর। তবে এই বৈঠকে দুই পক্ষ কয়েকটি বিষয়ের সমঝোতায় পৌঁছেছে। 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে, সেহেতু হতাশ হওয়ারও কোনো কারণ নেই। এদিকে যুক্তরাষ্ট্রের থেয়ার মার্শাল ইনস্টিটিউটের অধ্যাপক ডেভিড ডেস রচিস মনে করেন, এই আলোচনায় ওয়াশিংটন তাদের অবস্থান আরও পরিষ্কার করেছে, তবে তা পরিবর্তন করেনি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প ইতোমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। এটাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। এ থেকে এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র যুদ্ধ করে ইরানের কাছ থেকে যা পায়নি সেটিই চেয়েছে আলোচনার টেবিলে, আর তাতে আপত্তি ইরানের। এদিকে এই আলোচনার পরবর্তী দফা কবে অনুষ্ঠিত হবে কিংবা আদৌ হবে কিনা সেটি এখনো স্পষ্ট নয়। হাবিব রাসেল, NTV অনলাইন। ইসলামাবাদে অনুষ্ঠিত হল বহুল আলোচিত যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের বৈঠক। কিন্তু দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুপক্ষ। ফলে চুক্তি ছাড়াই দেশে ফিরতে হচ্ছে মার্কিন প্রতিনিধি দলকে। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
গতকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, প্রায় 21 ঘন্টা ধরে টানা আলোচনা চলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। শুরুতে বৈঠক নিয়ে আশাবাদ তৈরি হলেও শেষ পর্যন্ত সেই আশার প্রতিফলন দেখা যায়নি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেডি ভ্যান্স বলেন, আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে যা ইতিবাচক দিক হিসেবে দেখা যেতে পারে। তবে তিনি স্বীকার করেন, কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। তার ভাষায় এটা হয়তো যুক্তরাষ্ট্রের জন্য হতাশাজনক, তবে ইরানের জন্য আরও বড় সংকেত। ভ্যান্স আরও জানান, যুক্তরাষ্ট্র তাদের রেড লাইন বা অগ্রহণযোগ্য সীমারেখা পরিষ্কারভাবে তুলে ধরেছে। কোন বিষয়গুলোতে তারা আপোস করবে না সেটিও স্পষ্ট করা হয়েছে। কিন্তু ইরান সেই শর্তগুলো মানতে রাজি হয়নি বলেই আলোচনা সফল হয়নি। এদিকে বৈঠকের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের আতিথেয়তার প্রশংসা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, আয়োজকদের আন্তরিকতা এবং সহযোগিতা ছিল প্রশংসনীয়। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের ব্যর্থতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান নিয়ে ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই অচলাবস্থা কাটাতে পরবর্তী পদক্ষেপ কি হবে? দুই দেশের মধ্যে আবারও কি নতুন করে আলোচনার পথ খুলবে, নাকি পরিস্থিতি আরও জটিল দিকে যাবে? সব মিলিয়ে ইসলামাবাদের এই বৈঠক কোনো চুক্তি না আনলেও আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব যে সুদূর প্রসারী হবে তা বলাই যায়। আরবি ইসলাম হিমু, এটিভি অনলাইন। ইসলামাবাদে অনুষ্ঠিত হল বহুল আলোচিত যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের বৈঠক। কিন্তু দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুপক্ষ। ফলে চুক্তি ছাড়াই দেশে ফিরতে হচ্ছে মার্কিন প্রতিনিধি দলকে, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, প্রায় 21 ঘন্টা ধরে টানা আলোচনা চলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। শুরুতে বৈঠক নিয়ে আশাবাদ তৈরি হলেও শেষ পর্যন্ত সেই আশার প্রতিফলন দেখা যায়নি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেডি ভ্যান্স বলেন, আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে যা ইতিবাচক দিক হিসেবে দেখা যেতে পারে। তবে তিনি স্বীকার করেন, কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। তার ভাষায় এটা হয়তো যুক্তরাষ্ট্রের জন্য হতাশাজনক, তবে ইরানের জন্য আরও বড় সংকেত। ভ্যান্স আরও জানান, যুক্তরাষ্ট্র তাদের রেড লাইন বা অগ্রহণযোগ্য সীমারেখা পরিষ্কারভাবে তুলে ধরেছে। কোন বিষয়গুলোতে তারা আপোস করবে না সেটিও স্পষ্ট করা হয়েছে। কিন্তু ইরান সেই শর্তগুলো মানতে রাজি হয়নি বলেই আলোচনা সফল হয়নি। এদিকে বৈঠকের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের আতিথেয়তার প্রশংসা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, আয়োজকদের আন্তরিকতা এবং সহযোগিতা ছিল প্রশংসনীয়। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের ব্যর্থতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান নিয়ে ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই অচলাবস্থা কাটাতে পরবর্তী পদক্ষেপ কি হবে? দুই দেশের মধ্যে আবারও কি নতুন করে আলোচনার পথ খুলবে, নাকি পরিস্থিতি আরও জটিল দিকে যাবে? সব মিলিয়ে ইসলামাবাদের এই বৈঠক কোনো চুক্তি না আনলেও আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব যে সুদূর প্রসারী হবে তা বলাই যায়। আরবি ইসলাম হিমু, এটিভি অনলাইন। পাকিস্তানের ইসলামাবাদ মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এই শহর আজ যেন দুই মহাদেশের দুই বিপরীত মেরুর সাক্ষী। একদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, অন্যদিকে ইরানের শীর্ষ কূটনীতিক।
মাঝখানে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মনির। আলোচনা চলছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু প্রতিটি মিনিট যেন প্রমাণ করছে এই আলোচনা সফল হওয়ার সম্ভাবনা মাত্র 10%, বাকি 90% ব্যর্থতা। কেন? কারণ যুক্তরাষ্ট্র ও ইরান দুটি সম্পূর্ণ ভিন্ন জগৎ থেকে এসেছে। ট্রাম্প চান পারমাণবিক অস্ত্র বন্ধ হোক, ইরান চান হামলা বন্ধ হোক। ট্রাম্প চান ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে, ইরান চায় উপসাগর থেকে আমেরিকান সেনা সরানো হোক। ট্রাম্প চায় ইরানের রেজিম চেঞ্জ হয়েছে বলে ঘোষণা দিতে, ইরান চায় হরমুজ প্রণালীতে তাদের সার্বভৌমত্বের স্বীকৃতি। এই দুই চাওয়ার মাঝে ব্যবধান আকাশ পাতাল, আর এই ব্যবধান পূরণের দায়িত্ব নিয়ে বসেছে ইসলামাবাদ, কিন্তু সম্ভাবনা প্রায় শূন্য। ভার্জিনিয়ার সার্লটভিলে উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। এটাই হচ্ছে আমার সংক্ষিপ্ত উত্তর। ট্রাম্পের এই বক্তব্য ইরানের জন্য যেন এক চুলো গ্রহণযোগ্য নয়, কারণ ইরানের 10 দফার কোথাও পারমাণবিক অস্ত্র বন্ধ নেই। ইরানের 10 দফা বলছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার, হরমুজের সার্বভৌমত্ব, মার্কিন ঘাঁটি সরানো, ক্ষতিপূরণ, টোল আদায়। এগুলো ইরানের কাছে মুখ্য। পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা ইরানের কাছে গৌণ, বরং অপ্রাসঙ্গিক। ট্রাম্প যেন আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ইরানকে। তিনি ইসলামাবাদে ইরানকে ডেকে এনে বলছে, তোমরা চুক্তি করো যে পারমাণবিক অস্ত্র বানাবে না। ইরানের জবাব, আমরা চাই হামলা বন্ধ হোক, উপসাগর থেকে সেনা সরানো হোক, হরমুজের মালিকানার স্বীকৃতি দাও। একজন ইসলামাবাদ ভিত্তিক কূটনীতিক বলেছেন, ট্রাম্প যেন ভুলে যাচ্ছেন ইরান যুদ্ধ জিতেছে, যুদ্ধজয়ী দেশকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো যায় না। ট্রাম্প যদি এটাই বিশ্বাস করেন তাহলে ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়া নির্ধারিত। ট্রাম্প আরও বলেছেন, আমাদের কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই। এই বক্তব্য ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র এখন ইরানের কাছে আত্মসমর্পণের কোনো বিকল্প দেখছে না, কিন্তু ইরানের শর্ত মেনে নিতেও রাজি নয়। ফলে অচল অবস্থা, আর এই অচল অবস্থার নাম ইসলামাবাদ বৈঠক। ট্রাম্প ইসলামাবাদ যাওয়ার আগে আরেকটি বক্তব্য দেন যা বিশ্বকে হাসিয়েছে। তিনি বলেন, ইতিমধ্যেই ইরান সরকার পরিবর্তন ঘটে গেছে, রেজিম চেঞ্জ হয়ে গেছে। কি আশ্চর্য! ট্রাম্প যেন স্বপ্ন দেখছেন, ইরানের রেজিম চেঞ্জ হয়নি। আয়তুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, কিন্তু তার স্থলাভিষিক্ত হয়েছে তার দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি। এটি রেজিম চেঞ্জ নয়, এটি উত্তরাধিকার, এটি শাসন ব্যবস্থার ধারাবাহিকতা। ইরানের জনগণ তো বিদ্রোহ করেনি, বরং আরও ঐক্যবদ্ধ হয়েছে। 70 লাখ স্বেচ্ছাসেবী সেনা প্রমাণ করেছে ইরানের জনগণ তাদের নেতার পেছনে আছে। তবে ট্রাম্প কেন এই বানোয়াট গল্প বলছেন? বিশ্লেষকরা বলছেন এটি লজ্জা থেকে বলা, কারণ ইসরায়েলের নেতানিয়াহু ট্রাম্পকে বোঝালেন, প্রথম দফায় আলী খামেনিকে শেষ করে দাও, ইরানের জনগণ বিদ্রোহ করবে, নতুন সরকার আসবে যেটা আমাদের পক্ষে থাকবে। কিন্তু উল্টো হলো, আলী খামেনি শহীদ হলেন, ইরান আরও ঐক্যবদ্ধ হলো, নেতানিয়াহুর বডি ট্রাম্পকে খাইয়েছে। এখন সেই ব্যর্থতা ঢাকতে ট্রাম্প বলছেন রেজিম চেঞ্জ হয়ে গেছে। এটি একেবারে আঙ্গুর ফল টক প্রবাদের মতো অবস্থা। একজন তেহরানি বিশ্লেষক বলেছেন, ট্রাম্প যদি ভাবেন ইরানের জনগণ রেজিম চেঞ্জ চায়, তাহলে তিনি ইরানের মাটিতে পা দিয়ে দেখুন, 70 লাখ স্বেচ্ছাসেবী তাকে উত্তর দেবে। ট্রাম্প ইসলামাবাদ যাওয়ার আগে আরেকটি বক্তব্য দেন। তিনি বলেন, ইরান হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করবে, আমরা এমনটা হতে দেব না। কি বলছেন ট্রাম্প? হরমুজ প্রণালী ইরানের ভূখণ্ডের অংশ। ইরানের সংসদ আইন পাশ করেছে হরমুজের টোল আদায় করা হবে। ওমানের সঙ্গেও চুক্তি হয়েছে যৌথভাবে টোল আদায়ের জন্য। আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি দেশ তার ভূখণ্ডের ওপর কর্তৃত্ব করতে পারে। হরমুজের কিছু অংশ ইরানের আঞ্চলিক জলের মধ্যে পড়ে। ট্রাম্পের আমরা দেব না এখন কেবল কথা, কারণ যুক্তরাষ্ট্রের সেই ক্ষমতা আর নেই। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর বাহরাইন ছেড়ে চলে গেছে। উপসাগরে যুক্তরাষ্ট্রের আর কোনো ঘাঁটি নেই। যুক্তরাষ্ট্রের জাহাজগুলো এখন ওমান উপসাগরের দূরে অবস্থান করছে। ইরানের ড্রোন ও মিসাইলের ভয়ে কেউ কাছে যেতে সাহস পাচ্ছে না। ট্রাম্প যদি বলেন আমরা দেব না, ইরানের জবাব, তোমরা কি করতে পারো? আবার যুদ্ধ করবে? সেই সামর্থ্য তোমাদের আছে? হরমুজের টোল আদায় এখন বাস্তবতা। ইরান ইতিমধ্যে কয়েকটি পণ্যবাহী জাহাজ থেকে টোল নিয়েছে। শিপিং কোম্পানিগুলো ধীরে ধীরে মেনে নিচ্ছে। ট্রাম্পের বক্তব্য কেবল নির্বাচনী প্রচারণার অংশ। হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলপথ, কিন্তু এর কিছু অংশ ইরানের আঞ্চলিক জলের মধ্যে পড়ে। ইরান ইতিমধ্যে আইন পাশ করেছে টোল আদায় বাধ্যতামূলক। ওমানের সঙ্গে যৌথ প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে। বিশ্বের 30% তেল যায় এই পথে। ইরান যদি চায় তারা এই পথ পুরোপুরি বন্ধ করে দিতে পারে। যুদ্ধের সময় তারা তা করেছিল। আজ তারা সেটা করছে না, কারণ তারা টোল আদায় করতে চায়। টোল আদায় ইরানের জন্য বিশাল রাজস্বের উৎস। প্রতিটি জাহাজ থেকে $20 লাখ করে টোল নিলে দৈনিক আয় $4 কোটি, যা বার্ষিকে প্রায় $15 বিলিয়ন। এই অর্থ ইরানের অর্থনীতি চাঙ্গা করবে, নিষেধাজ্ঞার ক্ষতি পুড়িয়ে দেবে। ট্রাম্পের আমরা দেব না বাস্তবে অমূলক, কারণ যুক্তরাষ্ট্রের কাছে এই মুহূর্তে হরমুজের বিকল্প নেই।
কেপ অফ গুড হোপ পথে বেশি সময়, বেশি খরচ, বেশি ঝুঁকি। শেষ পর্যন্ত বিশ্বকে ইরানের টোল মেনে নিতেই হবে। একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলেছেন, হরমুজের টোল নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা হতে পারে, কিন্তু ততদিনে ইরান বিলিয়ন ডলার আয় করে ফেলবে, আর ট্রাম্প তো হোয়াইট হাউসেই থাকবে না। ইসলামাবাদ বৈঠক চলছে। ইরান 10 দফা নিয়ে বসেছে, যুক্তরাষ্ট্র 1 দফা নিয়ে বসেছে। এই ব্যবধান পূরণ করা কি সম্ভব? বিশ্লেষকরা বলছেন সম্ভাবনা মাত্র 10%, কারণ ইরান যুদ্ধ জিতেছে। যুদ্ধজয়ী দেশ কখনো আত্মসমর্পণ করে না। ইরানের কাছে হরমুজের চাবি, ইরানের কাছে 70 লাখ স্বেচ্ছাসেবী সেনা, ইরানের কাছে ভূগর্ভস্থ মিসাইল সিটি, ইরানের কাছে ফাতাহ 2 হাইপারসনিক মিসাইল, বিশ্বের 30% তেলের রুটও ইরানের কাছেই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে কি আছে? বন্ধক ঘাঁটি, ভাঙা রাডার, ফুরিয়ে আসা মিসাইল আর ট্রাম্পের ট্রুথ সোশ্যালের পোস্ট। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র বন্ধ শর্ত দিতে পারে না। তবে 10% সম্ভাবনা কেন? কারণ পাকিস্তানের সেনা প্রধান আসিম মনির খুব চেষ্টা করছেন। তিনি দুটি পক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে চান। ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গেই পাকিস্তানের সম্পর্ক ভালো। পাকিস্তান চায় এই যুদ্ধ যেন দীর্ঘায়িত না হয়, তাই তারা মধ্যস্থতা করছে। কিন্তু ইরানের অবস্থান অটল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল বাগাই ইসলামাবাদে বলেছেন, আমরা 10 দফার বাইরে 1 ইঞ্চিও পেছাবো না। যুক্তরাষ্ট্র যদি চায় চুক্তি, তাহলে 10 দফা মেনে নিক, না হলে ইসলামাবাদ থেকে ফিরে যাই। ট্রাম্পের জবাব, পারমাণবিক অস্ত্র থাকবে না। এই দুই বক্তব্যের মাঝে কোনো মিল নেই, তাই সম্ভাবনা 10%-এর বেশি নয়। পাকিস্তানের সেনাপ্রধান ঘরের ভেতর, ইরানের প্রতিনিধির দল বসে আছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অন্য ঘরে, তারা আলাদা আলাদা বসে। পাকিস্তানের কূটনীতিকরা দুই পক্ষের মধ্যে বার্তা নিয়ে যাচ্ছে। বাইরের সাংবাদিকরা অপেক্ষা করছে, ক্যামেরা প্রস্তুত, ফ্ল্যাশলাইট চলছে। সবাই জানতে চায় কি সিদ্ধান্ত হবে। কিন্তু সিদ্ধান্ত হবে কি? সম্ভাবনা কম। ট্রাম্পের পারমাণবিক ম্যানিয়া ইরানের কাছে গ্রহণযোগ্য নয়। ইরানের 10 দফা ট্রাম্পের কাছে গ্রহণযোগ্য নয়। এই ব্যবধান পূরণের দায়িত্ব কার? পাকিস্তানের। পাকিস্তান যতই চেষ্টা করুক, দুই বিপরীত মেরুকে এক করা অসম্ভব। মোজতবা খামেনি আজ রাতে তেহরানে বসে আছেন। তিনি ইসলামাবাদের খবর নিচ্ছেন। তিনি জানেন ট্রাম্পের সময় ফুরিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের নির্বাচন এগিয়ে আসছে। ট্রাম্প যতই বড় বড় কথা বলুন, বাস্তবে তার হাত খালি। ইরানের হাতে হরমুজ, ইরানের হাতে তেল, ইরানের হাতে বিজয়। তিনি তার কমান্ডারদের বলেছেন, ইসলামাবাদ ব্যর্থ হলে আমরা আরেকটি অপেক্ষা করব, কিন্তু অস্ত্র নামাবো না, ট্রিগারে আঙুল রাখবো, হরমুজের টোল আদায় চালিয়ে যাব। ইসলামাবাদের আলো জ্বলছে, কিন্তু সেই আলো নেভানোর সময় এসে গেছে, কারণ ট্রাম্পের পারমাণবিক স্বপ্ন ইরানের হরমুজ বাস্তবতার সামনে ধুলোয় মিশে যাচ্ছে। হরমুজের পানি যেমন প্রবাহিত, তেমনি ইরানের প্রতিরোধ প্রবাহিত হবে। জোয়ার ভাটা আসবে, যুক্তরাষ্ট্র আসবে যাবে, কিন্তু ইরান থাকবে। হরমুজ থাকবে, ইরানের পতাকা থাকবে। জিন্দাবাদ হরমুজ, জিন্দাবাদ ইরান, জিন্দাবাদ প্রতিরোধ। এটি কোনো উৎসবের আমেজ নয়, নেই কোনো ছুটির তারা। তবুও উত্তর থেকে দক্ষিণ ভারতের বড় বড় রেল স্টেশনগুলো আজ রূপ নিয়েছে নীরব বিদায়ের দৃশ্যে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব এখন সরাসরি এসে পড়েছে সাধারণ মানুষের রান্নাঘরে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার ফলে হু হু করে বাড়ছে এলপিজি গ্যাসের দাম। শহরের জীবনে যেখানে রান্নার গ্যাস ছাড়া একদিনও কল্পনা করা কঠিন, সেখানে এই অতিরিক্ত ব্যয় এখন নিম্ন ও মধ্যবিত্তের জীবনকে চরম সংকটে ফেলেছে। দিনমজুর ও স্বল্প আয়ের মানুষের জন্য পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন চাল কেনার আগেই ভাবতে হচ্ছে চুলা জ্বলবে কিনা। बार हम लोग का गांव में भी ऐसा कुछ है नहीं कि हम लोग कुछ कर सकते हैं। अब जो भी सहारा हमारे है तो यहीं से है। अब ये काम धाम है ही नहीं है तो हम क्या कर सकते हैं। अब लास्ट में मजबूरी में हम लोग देख रहे हैं, इधर उधर धक्के खाते हैं। फिर अब मतलब गैस वैसे ही महंगा हो रहे हैं, कारोबार हमारा है ही नहीं है, तो हम क्या कर सकते हैं, बहुत मजबूर है। ভারত সরকার পরিস্থিতি সামাল দিতে নানা উদ্যোগ নিয়েছে। বিদেশ থেকে এলপিজি আমদানির প্রক্রিয়া জোরদার করা হচ্ছে এবং সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দেওয়া হচ্ছে। তবে আমলাতান্ত্রিক জটিলতা ও বিশ্ববাজারে অস্থিরতা সেই স্বস্তি এখনও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়নি। বিশেষজ্ঞদের মতে এই শ্রমিকদের গণপ্রস্থান শুধু জ্বালানি সংকট নয়, বরং এটি গভীর অর্থনৈতিক সংকেত। শহর থেকে শ্রমশক্তি কমে গেলে প্রভাব পড়বে নির্মাণ খাত, ছোট শিল্প এবং সামগ্রিক উৎপাদন ব্যবস্থায়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, গ্রামে ফিরে গেলেই কি সত্যিই মিলবে সমাধান? ये थोड़ा प्रॉब्लम हो गया गैस के कारण, क्योंकि पहले कुछ का रेट मतलब 100 रुपया था, अब सीधा 500 हो गया।
लेबर आदमी हूँ तो कहाँ से मैं हम लोग कर सकते हैं, तो इसीलिए गांव जाना पड़ रहा है ना। জ্বালানি সংকট, ক্রমবর্ধমান জীবনযাত্রা ব্যয় এবং অনিশ্চিত ভবিষ্যৎ সব মিলিয়ে ভারতের শ্রমজীবী মানুষ আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। এই নীরব পলায়ন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা এখনও অজানা। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এর প্রভাব দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোয় দীর্ঘস্থায়ী ক্ষত রেখে যেতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন। ইসলামাবাদে টানা ২১ ঘণ্টা বন্ধ দরজার ভেতরে উত্তেজনা, চাপ আর কূটনৈতিক হিসাব নিকাশ। কিন্তু শেষ পর্যন্ত কোনো চুক্তি নয়, কোনো সমাধান নয়। নীরবতা ভেঙে খালি হাতেই ফিরে গেল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ইসলামাবাদ ছাড়লেন, আর ঠিক তখনই বিশ্ব রাজনীতিতে শুরু হলো নতুন অনিশ্চয়তা। এখন প্রশ্ন একটাই, ট্রাম্প প্রশাসনের সামনে কি কোনো পথ খোলা আছে? বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প তথা মার্কিন প্রশাসনের সামনে আছে মাত্র ৩টি কঠিন সিদ্ধান্ত, যা নিয়ে চলছে বিভিন্ন আলোচনা সমালোচনা। বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রে এখন কি সেই ৩ পথ? এই ৩ কঠিন পথের প্রথমটি হল আবারও দীর্ঘ আলোচনার টেবিলে ফেরা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ধৈর্যের খেলা, যেখানে সময়ই সবচেয়ে বড় অস্ত্র। আর দ্বিতীয় পথটি হতে পারে যুদ্ধ, একটি সিদ্ধান্ত যা ইতিমধ্যেই বিশ্বকে ঠেলে দিয়েছে জ্বালানি সংকটে। আরেক দফার সংঘাত মানেই তেলের বাজারে ঝড়, অর্থনীতিতে চাপ আর সাধারণ মানুষের জীবনে নতুন অনিশ্চয়তা। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সামনে তৃতীয় পথটি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। বিশ্বের প্রায় ২০% তেল যে পথ দিয়ে যায়, সেই রুটের নিয়ন্ত্রণ নিয়ে সরাসরি শক্তির লড়াই, যেখানে ভুল এক পদক্ষেপই বদলে দিতে পারে পুরো বিশ্ব মানচিত্র। হোয়াইট হাউস বলছে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন ট্রাম্প নিজেই। ফ্লোরিডায় অবস্থানরত ট্রাম্প নীরব, কিন্তু সেই নীরবতার ভেতরেই জমছে ঝড়। অন্যদিকে ভেন্সের স্পষ্ট বার্তা, আমরা আমাদের শর্ত জানিয়েছি, কিন্তু তারা মানেননি। আর যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের কড়া মন্তব্য, ইরানের উচিত সহজভাবে আত্মসমর্পণ করা। কিন্তু ইতিহাস বলছে তেহরান এত সহজে মাথা নত করে না। ওবামা আমলের চুক্তি হতে লেগেছিল ২ বছর, আর আজকের এই উত্তপ্ত পরিস্থিতিতে সমঝোতা যেন আরও দূরের গল্প। মূল দ্বন্দ্ব একটাই, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ইরান বলছে এটা তাদের অধিকার, যুক্তরাষ্ট্র বলছে এটাই সবচেয়ে বড় হুমকি। ৪০ দিনের যুদ্ধে এই অবস্থান বদলায়নি, বরং আরও কঠিন করেছে। এখন সময় ফুরিয়ে আসছে, ২১ এপ্রিল শেষ হচ্ছে যুদ্ধবিরতি। তারপর বিশ্ব তাকিয়ে আছে ট্রাম্প কোন পথ বেছে নেবেন, কারণ এই সিদ্ধান্ত শুধু আমেরিকার নয়, এর প্রভাব পড়বে পুরো বিশ্বের উপর। শনিবার রাত, একদিকে কূটনৈতিক অচলাবস্থা, অন্যদিকে ভিন্ন এক দৃশ্য। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জানাচ্ছেন ইরানের সঙ্গে কোনো চুক্তি হয়নি। তার কণ্ঠে স্পষ্ট হতাশা। খারাপ খবর হলো, আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি। The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. ঠিক সেই মুহূর্তে হাজার মাইল দূরে মিয়ামিতে ভিন্ন এক চিত্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত মিক্সড মার্শাল আর্টসের উত্তেজনাপূর্ণ লড়াই দেখতে। খাঁচার পাশে দাঁড়িয়ে তিনি দেখছিলেন বিজয়ী মল্লযোদ্ধার হাইলাইট, মুখে ম্লান হাসি, হাতে থামস আপ, আর মুখে বলছেন চুক্তি হোক বা না হোক তাতে কিছু যায় আসে না, যাই হোক আমরা জিতব, আমরা তাদের সামরিকভাবে পরাজিত করেছি।
এই সময় ডোনাল্ড ট্রাম্পের পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তার সন্তানরা, ইউএফসি কর্মকর্তারা, ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর, গায়ক ভ্যানিলা আইস এবং জনপ্রিয় পডকাস্টার জো রোগান। আর এর কিছুক্ষণ আগেই ফ্লোরিডায় যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন ওই কথা, চুক্তি হোক বা না হোক তাতে কিছু যায় আসে না, যাই হোক আমরা জিতব। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্র জুড়ে বাড়ছে মূল্যস্ফীতি, তেলের দাম বেড়ে চাপে পড়েছেন সাধারণ মার্কিন নাগরিকরা, যে পরিস্থিতির জন্য ট্রাম্পের নীতিকেই দায়ী করা হচ্ছে। ডেমোক্রেটরা ইতিমধ্যে অভিশংসনের দাবি তুলেছেন, তার মানসিক সক্ষমতা নিয়েও উঠছে প্রশ্ন। এমনকি ইরানের পুরো সভ্যতা ধ্বংসের হুমকি দেওয়ার পর তার দীর্ঘদিনের কিছু সমর্থকও প্রকাশ্যে প্রতিবাদ করেছেন। যুদ্ধবিরতি ইস্যুতে ইসলামাবাদে যখন ব্যর্থ যুক্তরাষ্ট্র, তখন সন্ধ্যা জুড়ে ট্রাম্পের পাশে ছিলেন ইভাঙ্কা ট্রাম্প, টিফানি ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তবে অনুপস্থিত ছিলেন জামাতা জেরেড কুশনার। তিনি তখন পাকিস্তানের ভ্যান্স ও উইটকফের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত। বিশ্ব রাজনীতির টানাপোড়েনে কূটনীতি আর বাস্তবতার এই দ্বৈতচিত্র এখন নতুন করে প্রশ্ন তুলছে, কোন পথে এগুচ্ছে যুক্তরাষ্ট্র? আবার অনেকে বলছে ডোনাল্ড ট্রাম্প যেন এক বদ্ধ উন্মাদ। হরমুজ প্রণালীর পানি আজ স্থির, জাহাজ নেই, ট্যাঙ্কার নেই, তেল নেই, কিন্তু সেই স্থির পানির নিচে কি কিছু নেই? আছে, আছে ইরানের প্রতিরোধের ভিত্তি, আছে এক জাতির অদম্য আত্মবিশ্বাস, আছে মোজতবা খামেনির হাতের তৈরি সেই ইতিহাস, যেখানে যুক্তরাষ্ট্রকে বাধ্য হয়ে যুদ্ধবিরতি করতে হয়েছে, ইরানের 10 দফা মেনে নিতে হয়েছে, হরমুজের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হয়েছে। হ্যাঁ, আর জাহাজ আসছে না, কিন্তু এই না আসা ইরানের পরাজয় নয়, এটি বিশ্বের সেই কাপুরুষতার প্রতিফলন যে এখনও ইরানের শক্তিকে ভয় পায়। শিপিং কোম্পানিগুলো আসছে না, কারণ তারা জানে ইরান এখন হরমুজের মালিক, তারা জানে ইরানের চোখ এখন খোলা, ইরানের মিসাইল এখন তীক্ষ্ণ, ইরানের ট্রিগারে আঙুল এখন প্রস্তুত। একজন তেলবাহী কোম্পানির নির্বাহী গোপনে বলেছেন, আমরা ইরানকে ভয় পাই না, আমরা ভয় পাই অনিশ্চয়তাকে। কিন্তু এই ভয় ইরানের জয়কে ছোট করতে পারে না, কারণ যুদ্ধবিরতির পরও যে পক্ষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেটা ইরান, আর যে পক্ষ ঘাঁটি গুটিয়ে নিচ্ছে সেটা যুক্তরাষ্ট্র। এটা ইরানের আসল বিজয়, কাগজের চুক্তি নয়, বাস্তবের আধিপত্য। জাহাজ আসুক বা না আসুক, হরমুজের চাবি এখন ইরানের হাতে, আর এই চাবি কখনো ছাড়বে না ইরান। ইরানের ইতিহাস রক্তাক্ত। 1979 সালের বিপ্লব, 8 বছরের ইরান ইরাক যুদ্ধ, নিষেধাজ্ঞার কঠিন দিন, গোয়েন্দা হত্যা, পারমাণবিক বিজ্ঞানীদের শাহাদত, সর্বোচ্চ নেতার শাহাদত। ইরান বারবার পড়েছে, বারবার ধ্বংস হয়েছে, বারবার মাটি থেকেই মাথা তুলে দাঁড়িয়েছে। এবারও তাই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল ব্যাপক হামলায় ইরান ভেঙে পড়বে, ইরানের অর্থনীতি ধ্বংস হবে, জনগণ বিদ্রোহ করবে, কিন্তু তারা যা দেখল তা ছিল ভিন্ন। তারা দেখল তেহরানের রাস্তায় 70 লাখ স্বেচ্ছাসেবী সেবার নাম লেখাতে এসেছে। তারা দেখল একটি জাতি যুদ্ধক্ষেত্রে নিজের অস্তিত্ব রক্ষার জন্য পাগলের মতো লড়ছে। তারা দেখল মোজতবা খামেনির পিতার রক্তের শপথ নিয়ে ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক বিজয় ছিনিয়ে এনেছে। এই বিজয় শুধু হরমুজের নয়, এই বিজয় ইরানের আত্মার। এই বিজয় প্রমাণ করে প্রযুক্তি আর অস্ত্র দিয়ে জাতির মনোবল কেনা যায় না। ইরানকে দমাতে চাইলে ইরানিদের হৃদয় বদলাতে হবে, আর সেটা পৃথিবীর কোনো শক্তির পক্ষে সম্ভব নয়। আজ হরমুজে জাহাজ নেই, কিন্তু ইতিহাসের বুকের ভেতর যে আগুন জ্বলছে সে আগুনে পুড়ে যাবে সব বাধা। শিপিং কোম্পানিগুলো যতদিন না আসে ইরান অপেক্ষা করবে, কারণ ইরান অপেক্ষা করতে জানে। ইরান জান্নাতের অপেক্ষায় আছে, হরমুজের জাহাজের অপেক্ষায় নয়। যুদ্ধবিরতির পর ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি এক ভাষণে বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় আমরা সেই যুদ্ধের ময়দানে এমন দাঁড়াবো যার নাম ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে। ভাষণটি ছিল ইস্পাত কঠিন। তিনি আরও বলেন, আমরা হরমুজের চাবি কাউকে দেব না, আমাদের রক্তের বিনিময়ে এই চাবি পাওয়া। আর জাহাজ আসছে না, কাল আসবে না, পরশু আসবে না,
কিন্তু ইরান আসবে, ইরান থাকবে, ইরান জিতবে। এই ভাষণের পর ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ নেমে আসে। তাদের হাতে ইরানের পতাকা। তারা চিৎকার করে, ইরান জিন্দাবাদ, মোজতবা জিন্দাবাদ। তারা কাঁদছে। সেই কান্না দুর্বলতার নয়, গৌরবের। কারণ তারা জানে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি তাদের মাথা নত করাতে পারেনি। বাধ্য হয়ে যুদ্ধবিরতি করেছে, ইরানের শর্ত মেনে নিয়েছে, হরমুজ ছেড়ে দিয়েছে। একজন বৃদ্ধা তেহরানের রাস্তায় দাঁড়িয়ে বলছেন, আমি 1979 সালের বিপ্লব দেখেছি, আমি ইরাক ইরান যুদ্ধ দেখেছি, আমি আজ দেখছি আমাদের ছেলেরা বিশ্বের বুকে ইরানের পতাকা উড়িয়েছে। জাহাজ আসুক বা না আসুক, এই পতাকা কখনো নামবে না। হরমুজ ফাঁকা, শিপিং কোম্পানিগুলো অপেক্ষায়। যুক্তরাষ্ট্র চুপ, ইসরায়েল চুপ, উপসাগরীয় দেশগুলো আতঙ্কে। আর ইরান হাসছে। ইরান জানে বিশ্বের 30% তেল হরমুজ দিয়েই যায়। কোনো বিকল্প রুট সেই পরিমাণ তেল বহন করতে পারে না। কেপ অফ গুড হোপ পথে সময় বেশি লাগে, খরচ বেশি লাগে, ঝুঁকিও কম নয়। শেষ পর্যন্ত বিশ্বকে ফিরে আসতেই হবে হরমুজে। আর যখন ফিরবে তখন ইরানের টোল দিতে বাধ্য হবে, ইরানের নিয়ম মানতে বাধ্য হবে। এই অপেক্ষার সময় ইরান নিজেকে আরো শক্তিশালী করছে। ভূগর্ভস্থ মিসাইল সিটিতে নতুন মিসাইল মোতায়েন করছে, ড্রোন প্রযুক্তি আরও আধুনিক করছে, হরমুজের তীরে নতুন নৌ ঘাঁটি করছে। ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডার বলেছেন, আমরা অপেক্ষা করতে পারি, আমাদের কাছে সময় আছে, আমাদের কাছে জ্বালানি আছে, আমাদের কাছে জনগণ আছে। যুক্তরাষ্ট্রের কাছে কি আছে? বন্ধ ঘাঁটি, ভাঙা রাডার আর ট্রাম্পের ট্রুথ সোশ্যালের পোস্ট। এই অপেক্ষার নাম ইরানের কৌশল, এই অপেক্ষার নাম ধৈর্যের জয়। একদিন আসবে, হয়তো কাল, হয়তো পরশু, হয়তো 1 মাস পরে, কিন্তু সেদিন আসবেই যখন প্রথম তেলবাহী ট্যাঙ্কার ভয় কাটিয়ে হরমুজে প্রবেশ করবে। তখন ইরানের নৌ টহল বোট পাশে গিয়ে দাঁড়াবে, ইরানি নাবিকরা ইরানের পতাকা ওড়াবে, আর বিশ্ব দেখবে হরমুজের মালিককে। সেদিন তেহরানের রাস্তায় লাখ লাখ মানুষ নামবে। মোজতবা খামেনি আবার ভাষণ দেবেন। সেদিন তিনি বলবেন, আমরা বলেছিলাম ইরান জিতবে। বিশ্ব হাসলো, আজ বিশ্ব দেখলো ইরান জিতেছে। সেদিন ইরানের প্রতিটি ঘরে ঘরে উৎসব হবে, মসজিদে মসজিদে শুকরিয়া আদায় হবে, শহীদদের পরিবার কাঁদবে, কিন্তু সেই কান্না হবে আনন্দের। কারণ তাদের স্বজনদের রক্ত বৃথা যায়নি। তাদের ত্যাগের বিনিময়ে ইরান পেয়েছে সম্মান, পেয়েছে মর্যাদা, পেয়েছে হরমুজ। হরমুজের পানি আজ স্থির, কিন্তু সেই স্থির পানির নিচে লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় গল্প। সেই গল্প একটি জাতির অদম্য প্রতিরোধের, সেই গল্প মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া সন্তানের, সেই গল্প পিতার রক্তের শপথ নেওয়া পুত্রের, সেই গল্প 70 লাখ স্বেচ্ছাসেবীর, সেই গল্প হরমুজের, সেই গল্প ইরানের। জাহাজ আসছে না, আসতে দিন, ইরান অপেক্ষা করবে, ইরান হাসবে, ইরান গান গাইবে, কারণ ইরান জানে শেষ হাসি তারই, শেষ বিজয় তারই, শেষ ইতিহাস তারই। মোজতবা খামেনি আজ রাতে জানালার পাশে দাঁড়িয়ে তিনি হরমুজের দিকে তাকিয়ে আছেন। তার চোখে পানি নেই, আছে আগুন, আছে গর্ব, আছে তৃপ্তি। তিনি হাসছেন কারণ তিনি জানেন তার পিতার রক্তের শপথ পূর্ণ হয়েছে। ইরানের পতাকা আজ হরমুজের প্রতিটি ঢেউয়ে প্রতিফলিত হয়, আর সেই পতাকা কখনো নামবে না। পানি যেমন গভীর থেকে ওপরে ফেনায়িত হয়, তেমনি ইতিহাসের গভীর থেকে জেগে উঠেছে ইরানের অহংকার। হরমুজের প্রতিটি ফোঁটা এখন সেই অহংকারে ভাসে। জাহাজ আসুক বা না আসুক, এই অহংকার কেউ কেড়ে নিতে পারবে না, কারণ হরমুজ এখন শুধু প্রণালী নয়, এটি ইরানের প্রতিরোধের প্রতীক, এটি ইরানের বিজয়ের স্মারক, এটি ইরানের চিরকালীন পতাকা। জিন্দাবাদ হরমুজ, জিন্দাবাদ ইরান, জিন্দাবাদ প্রতিরোধ। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে। ফলে চলমান উত্তেজনা আরও বেড়েছে এবং সাম্প্রতিক যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন দ্রুত সমাধানের সম্ভাবনা এখন অনেকটাই কমে গেছে এবং কূটনৈতিক চাপ আরও বাড়তে পারে। 8 এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি শুরু হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ও ধ্বংসাত্মক হুমকির পর, যেখানে তিনি ইরানি সভ্যতার বিরুদ্ধে কড়া অবস্থানের ইঙ্গিত দেন। এমন উত্তেজনাপূর্ণ পরিবেশে আলোচনা শুরু হলেও এখন প্রশ্ন উঠেছে, এই যুদ্ধবিরতি কতদিন টিকবে, নাকি পরিস্থিতি আবারও সংঘাতে রূপ নেবে? কূটনৈতিক অস্থিরতা রয়েছে এখনও চরমে। বিবিসির সংবাদদাতা জো ইনউড জানান, নতুন করে হামলা শুরুর কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও সম্ভাবনা স্পষ্টভাবেই বেড়েছে। বিশেষ করে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে। এদিকে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী
যা ইরান আংশিকভাবে বন্ধ করে দিয়েছিল। পুনরায় চালুর বিষয়টি এখন আর আলোচনার অগ্রাধিকার তালিকায় নেই। এতে করে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে তারা কোনো মারণাস্ত্র তৈরির পথে হাঁটছে না। সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা ইরানের ভেতরে পারমাণবিক সক্ষমতা অর্জনের পক্ষে জনমতকে আরও শক্তিশালী করতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের এই সরাসরি আলোচনা ছিল একটি ঐতিহাসিক উদ্যোগ। তবে ফলহীন এই বৈঠক শেষ পর্যন্ত কূটনৈতিক ব্যর্থতার উদাহরণ হিসেবেই স্মরণীয় হয়ে থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের ইসলামাবাদ একটি কনফারেন্স রুম। টেবিলের চারপাশে বসেছেন ইরানের কূটনীতিকরা। তাদের পাশের চেয়ারগুলো খালি নয়, বরং সেসব আসনে রাখা হয়েছে ছবি, 168টি ছবি, 168টি শিশুর ছবি যারা আর ফিরবে না, যাদের দেহ ইরানের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যাদের রক্ত এখনো শুকোয়নি। এক কাপ চায়ের ধোঁয়া ওঠে টেবিলে। ওই ধোঁয়ার মাঝে ভেসে ওঠে এক অতীতের বিভীষিকা। ওই শিশুরা ছিল এক স্কুলের ছাত্র, ইরানের এক ছোট্ট শহরে। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় স্কুলটি ধ্বংস হয়ে যায়। 168টি শিশু মাটি চুমল। তাদের বাবা মায়ের কান্না তখনও ভাসছে আকাশে। ইসলামাবাদের এই কনফারেন্স রুমে ওই শিশুদের প্রতিনিধিরা এসেছেন। তাদের আসনগুলো সাজানো হয়েছে ওই শিশুদের ছবি দিয়ে, যেন আলোচনা শুরুর আগে প্রতিটি ইরানি প্রতিনিধি নিজের মনে প্রার্থনা করে এই রক্তের বিনিময়ে যেন অন্যায় সমঝোতা না হয়। তারা চান দেশের জন্য ন্যায়, মানুষের জন্য শান্তি, আর ওই 168টি প্রেতাত্মা যেন তাদের পথ দেখায়। অথচ আলোচনার টেবিলে অন্যদিকে বসা মার্কিন প্রতিনিধিরা এসেছেন এক ভিন্ন মানসিকতা নিয়ে। তাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে ডোনাল্ড ট্রাম্প, যিনি ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হলে ইরানে আরো ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন। যুদ্ধজাহাজে তোলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ অস্ত্র, গোলাবারুদ মজুত করা হচ্ছে। ট্রাম্প বলেছেন, আগের হামলার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। আগে চূর্ণ বিচূর্ণ করেছিলাম, এবার আরো কঠোর হামলা হবে। এমন এক টানাপোড়েনের মধ্যে বসেছে ইসলামাবাদের আলোচনা, আর তার মাঝেই ওয়াশিংটনে বসছে আরেক টানাপোড়েন, ইসরায়েল আর লেবানন। দুই প্রতিবেশী রাষ্ট্র বসতে চলেছে একই টেবিলে, মার্কিন পররাষ্ট্র দপ্তরে। আলোচনার নামে তারা চায় যুদ্ধবিরতি, কিন্তু বাস্তবতা অন্য। প্রশ্ন হলো, ট্রাম্প কেন এত মরিয়া হয়ে যুদ্ধের হুমকি দিচ্ছেন? ইসলামাবাদের আলোচনা কি আদৌ সফল হবে? আর ওয়াশিংটনের সেই বৈঠক কি সত্যিই শান্তি আনে, নাকি আরেক কূটকৌশল মাত্র? ডোনাল্ড ট্রাম্প দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যুদ্ধজাহাজগুলোতে এই পর্যন্ত তৈরি সর্বশ্রেষ্ঠ অস্ত্র ও সর্বশ্রেষ্ঠ গোলাবারুদ তোলা হচ্ছে। তিনি বলেছেন, আমরা ইরানের বিরুদ্ধে আগের হামলায় তাদের চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলাম, এবার আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। ট্রাম্পের এই বক্তব্য শুনে ইরানের প্রতিনিধিদের চোখে আতঙ্ক ওঠেনি, বরং ক্ষোভ উঠেছে। তারা জানেন, ট্রাম্পের সর্বশ্রেষ্ঠ অস্ত্র শুধু সামরিক শক্তি নয়, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। ট্রাম্প চান আলোচনার টেবিলে ইরান দুর্বল অবস্থানে আসুক। তিনি চান ইরান সব শর্ত মেনে নিক, কিন্তু ইরান তা করবে না। একজন সামরিক বিশ্লেষক বলছেন, ট্রাম্প যে অস্ত্রের কথা বলছেন সেটি সম্ভবত জেসাম এয়ার স্টেলথ ক্রুজ মিসাইল। এই মিসাইল রাডারে ধরা পড়ে না, অত্যন্ত নির্ভুল, কিন্তু যুদ্ধজাহাজে এই মিসাইল তোলার অর্থ হলো যুক্তরাষ্ট্র সত্যি আরেকটি বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই হামলা কি আলোচনা সফল হওয়ার সম্ভাবনাকে শেষ করে দেবে? ট্রাম্পের এই হুমকি আসলে আলোচনার টেবিলে ইরানের ওপর চাপ সৃষ্টির কৌশল। তিনি চান ইরান যেন মাথা নত করে, কিন্তু ইরানের প্রতিনিধিরা জানেন তাদের পেছনে দাঁড়িয়ে আছে পুরো দেশ, আর সেই দেশের মানুষ ইতিমধ্যে যুদ্ধের সবচেয়ে ভয়াবহ রূপ দেখে ফেলেছে। তারা আর ভয় পায় না। ইসলামাবাদের আলোচনা যখন চরমে, তখন মঙ্গলবার ওয়াশিংটনে বসছে আরেক বৈঠক, ইসরায়েল ও লেবানন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈঠক, আলোচনার নামে যুদ্ধবিরতি। কিন্তু এই আলোচনার আড়ালে লুকিয়ে আছে অন্য এক কৌশল। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় থেকে জানানো হয়েছে, ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈঠকে বসবেন। বৈঠকের উদ্দেশ্য যুদ্ধবিরতি ঘোষণা এবং সরাসরি আলোচনা শুরুর তারিখ নির্ধারণ। আপাতদৃষ্টিতে এটি ইতিবাচক,
কিন্তু বাস্তবতা অন্য। কারণ এই আলোচনায় হিজবুল্লাহকে রাখা হয়নি। হিজবুল্লাহ লেবাননের একটি শক্তিশালী রাজনৈতিক ও সামরিক শক্তি। তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি জড়িত। কিন্তু ইসরায়েল ও আমেরিকা চায় হিজবুল্লাহকে দুর্বল করতে। তারা চায় লেবানন সরকার যেন বলে, হিজবুল্লাহ আমাদের অংশ নয়, তাহলে ইসরায়েল লেবাননের ওপর আরও হামলা চালানোর সুযোগ পাবে। তারা হিজবুল্লাহকে বিচ্ছিন্ন করতে চায়। একজন রাজনৈতিক ভাষ্যকার বলছেন, ওয়াশিংটনের এই বৈঠক আসলে শান্তির জন্য নয়, এটি হিজবুল্লাহকে দুর্বল করার আরেকটি কৌশল। ইসরায়েল ও আমেরিকা চায় লেবানন সরকার হিজবুল্লাহর বিরুদ্ধে দাঁড়াক। যদি লেবানন তা করে তাহলে ইসরায়েল আরও নির্দ্বিধায় হামলা চালাতে পারবে। আর যদি লেবানন না করে তাহলে তারা বলবে, দেখো লেবানন সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। এই কৌশল অত্যন্ত সূক্ষ্ম। লেবানন সরকার চায় দেশে শান্তি ফিরুক। তারা চায় ইসরায়েলের হামলা বন্ধ হোক, কিন্তু তারা চায় না হিজবুল্লাহকে শত্রু বানাতে। কারণ হিজবুল্লাহ লেবাননের জনগণের একটা বড় অংশের প্রতিনিধিত্ব করে। এই দ্বন্দ্বের মাঝে লেবানন সরকার খুব সতর্ক অবস্থানে আছে। ওয়াশিংটনের এই বৈঠক তাই খুব জটিল। এখানে যুদ্ধবিরতি আলোচনা হলেও বাস্তবে যুদ্ধের ময়দান আরও উত্তপ্ত হতে পারে। ওয়াশিংটনের বৈঠকে লেবাননের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হিজবুল্লাহ। লেবানন সরকার চায় দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে। তারা চায় ইসরায়েলের হামলা বন্ধ হোক। কিন্তু হিজবুল্লাহ লেবাননের একটা বাস্তবতা। তাদের অস্বীকার করে লেবানন সরকার চলতে পারবে না। ইসরায়েল ও আমেরিকা চায় লেবানন সরকার হিজবুল্লাহকে অবৈধ ঘোষণা করুক। কিন্তু লেবানন সরকার তা করলে দেশের ভেতরে গৃহযুদ্ধ শুরু হতে পারে। হিজবুল্লাহর সমর্থকরা রাস্তায় নামবে। তাহলে লেবানন আরও অস্থিতিশীল হবে। একজন লেবানিজ বিশ্লেষক বলছেন, আমেরিকা ও ইসরায়েল চায় লেবানন হিজবুল্লাহর বিরুদ্ধে দাঁড়াক। কিন্তু বাস্তবতা হলো হিজবুল্লাহ লেবাননের জনগণের একটা বড় অংশের সমর্থন পায়। লেবানন সরকার যদি তাদের বিরুদ্ধে যায় তাহলে দেশের ভেতরে গৃহযুদ্ধ লাগতে পারে। এই ঝুঁকি সরকার নিতে রাজি নয়। ওয়াশিংটনের বৈঠকে লেবানন সরকার তাই খুব সাবধানে পা ফেলছে। তারা চায় যুদ্ধবিরতি হোক, কিন্তু হিজবুল্লাহকে বিচ্ছিন্ন করার মতো কোনো সিদ্ধান্ত নিতে রাজি নয়। এটা তাদের জন্য আত্মঘাতী হবে। এই দ্বন্দ্বের মাঝে ইসরায়েল চাপ বাড়িয়ে দিতে পারে। তারা বলতে পারে, লেবানন যদি হিজবুল্লাহকে নিয়ন্ত্রণ না করে তাহলে আমরা হামলা চালাবো। এই হুমকি লেবানন সরকারকে আরও সংকটে ফেলবে। ইসলামাবাদের আলোচনায় ইরানের প্রতিনিধিরা যখন বসেন, তাদের চোখের সামনে ভাসে ওই 168টি শিশুর ছবি। সেই শিশুদের রক্ত শুকোয়নি এখনো। ইরানের জনগণ ক্ষোভে ফুঁসছে। তারা চায় সরকার যেন যুক্তরাষ্ট্রের কাছে কোনো আপোষ না করে। ইরানের সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের হুমকিকে সামনে রেখে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছে, ট্রাম্প যতই হুমকি দিন না কেন, ইরান মাথা নত করবে না। আমরা শিশুদের রক্তের বিনিময়ে কোনো শান্তি চাই না। তেহরানের রাস্তায় বিশাল বিক্ষোভ হয়েছে। মানুষ হাতে পোস্টার নিয়ে স্লোগান দিচ্ছে, মৃত্যু আমেরিকা, মৃত্যু ইসরায়েল, ইরান বিজয়ী হবে। এই জনরোষ ইরানের আলোচনার অবস্থানকে আরও শক্তিশালী করছে। একজন ইরানি মা যার সন্তান ওই হামলায় মারা গিয়েছিল, তিনি বলেছেন, আমার সন্তানকে ফিরিয়ে আনতে পারে না ট্রাম্প, কিন্তু আমি চাই আমার সন্তানের রক্ত যেন বৃথা না যায়। আমি চাই ইরান যেন যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত না করে। এই মায়ের কান্না ইরানের প্রতিনিধিদের দৃঢ় করেছে। তারা জানে তারা যদি দুর্বল হয় তাহলে এই মায়েদের আরও কান্না বাড়বে। তাই তারা কঠোর অবস্থানে আছেন। ট্রাম্প এখন কঠিন অবস্থানে পড়েছেন। একদিকে তিনি যুদ্ধের হুমকি দিচ্ছেন, অন্যদিকে তিনি জানেন যুদ্ধ চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। ইরানের সামরিক সক্ষমতা তাদের ধারণার চেয়ে অনেক বেশি। আর যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভেঙে পড়বে। তাই ট্রাম্প চান আলোচনার মাধ্যমেই সমাধান হোক। কিন্তু তিনি চান সেটা হতে পারে তার শর্তে। তিনি চান ইরান যেন নিষেধাজ্ঞা ও ক্ষতিপূরণের শর্ত মেনে নেয়। কিন্তু ইরান তা করছে না। একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলছেন, ট্রাম্প এখন গলাকাটা পরিস্থিতিতে আছেন। তিনি যুদ্ধ চান না, কিন্তু পশ্চাৎপসরণ করতেও রাজি নয়। তাই তিনি আলোচনার টেবিলে চাপ সৃষ্টির জন্য অস্ত্র মজুত করছেন। কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ খেলা। ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হলে ট্রাম্পের সামনে দুটি পথ খোলা থাকবে। হয় তিনি যুদ্ধ শুরু করবেন, নয় তিনি পিছু হটবেন। দুই পথই তার জন্য কঠিন। যুদ্ধ অস্ত্র দিয়ে জেতা যায় হতে পারে, কিন্তু প্রকৃত জয় জেতে হৃদয় দিয়ে। আর ইরান ও লেবাননের মানুষের হৃদয় এখন পাথরের মতো শক্ত। তারা জানে তাদের পথ কঠিন, কিন্তু তারা পথ হারাবে না। কারণ তাদের পথ দেখায় ওই 168টি শিশুর আত্মা। ট্রাম্পের ডাবল গেম শেষ হয়েছে। তিনি চেয়েছিলেন ইরান ও লেবাননকে নত করতে, কিন্তু তিনি নিজেই নত হয়েছেন। কারণ তিনি বুঝতে পারেননি প্রতিরোধের আগুন কখনো নেভে না। ইরান নিভবে না, লেবানন নিভবে না। আর যারা নেভানোর চেষ্টা করবে তারাই শেষ পর্যন্ত ধ্বংস হবে। ইসলামাবাদের টেবিলে রাখা ওই 168টি ছবি আজ ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। তাদের আত্মা বলবে, আমরা মরেছি কিন্তু প্রতিরোধ মরেনি। আমরা চলে গেছি কিন্তু আমাদের স্বপ্ন বেঁচে আছে। ট্রাম্পের যুদ্ধ জাহাজগুলো ফিরে যাক নিজের ঘাটে, তার অস্ত্রগুলো পড়ে থাকুক অন্ধকার গুদামে। কারণ প্রকৃত অস্ত্র হলো মানুষের হৃদয়, আর সেই হৃদয় কখনো হার মানে না।
ইরান হার মানেনি, লেবানন হার মানেনি, আর কখনো হার মানবে না। এটাই ট্রাম্পের ডাবল গেমের চূড়ান্ত পরিণতি। অহংকারের ধূলিসাৎ, প্রতিরোধের জয়গান। হরমুজ প্রণালীর ঢেউ তখন আছড়ে পড়ছে দূরের উপকূলে। সেই ঢেউয়ের শব্দ যেন ফিসফিস করে বলছে ইরান বাঁচবে, লেবানন বাঁচবে, আর ট্রাম্পের স্বপ্ন মরুভূমির বালিতে মিশে যাবে। বিশ্ব দেখুক এই লড়াই, দেখুক কোন পক্ষে ন্যায়, আর ইতিহাস সাক্ষী থাকুক, যারা শিশু হত্যা করে তারা কখনো জয়ী হয় না। জয় হয় তাদেরই, যারা শিশুদের হাসির জন্য লড়ে। হরমুজ প্রণালী ঘিরে তীব্র মতবিরোধের মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা তৃতীয় ধাপে গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানের আধা সরকারি সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, উভয় পক্ষ একটি অভিন্ন কাঠামোয় পৌঁছাতে লিখিত খসড়া বিনিময় করেছে। তবে ওয়াশিংটনের অতিরিক্ত চাহিদা এই অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে বলে দাবি করা হয়েছে। ইসলামাবাদ থেকে পাওয়া তথ্যে বলা হয়, কৌশলগত হরমুজ প্রণালী নিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের মতবিরোধ রয়েছে। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বে প্রায় 1/3 অপরিশোধিত তেল ও এলএনজি পরিবাহিত হয়, ফলে এর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা প্রশ্নে অবস্থানগত পার্থক্য স্পষ্ট। ইসলামাবাদে অনুষ্ঠিত এই আলোচনায় ইতিমধ্যে 2 দফা বৈঠক শেষ হয়েছে এবং রোববার তৃতীয় দফা বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। পূর্বে যেখানে পরোক্ষভাবে আলোচনা চলত, এখন সরাসরি বৈঠক হওয়াকে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জেডি ভ্যান্স, তার সঙ্গে রয়েছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন মোহাম্মদ বাঘের গালিবাফ এবং সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান সরকারের তথ্যমতে আলোচনা এখন বিশেষজ্ঞ পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে অর্থনৈতিক, সামরিক, আইনি ও পারমাণবিক বিষয় নিয়ে পৃথক কমিটি কাজ করছে। বৈঠক শেষে উভয় পক্ষের বিশেষজ্ঞরা আলোচিত বিষয়গুলোর উপর লিখিত খসড়া বিনিময় করেছেন। তবে হরমুজ প্রণালীর প্রশ্নে সমাধান এখনো অনিশ্চিত।